গোপালগঞ্জেও আমাদেরকে বাধা দিয়ে রাখা যায় নাই। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি, বাংলাদেশের 64টি জেলায় আমরা গিয়েছি, যাব। তারপরে আমরা দেখতে পাচ্ছি নরসিংদীর খুবই ভয়াবহ অবস্থা। আপনারা দেখতে পারবেন সর্বশেষ এনসিপি নেতাদের কি হয়। মহাসড়ক ঘেরাও করে দুটি মাইক্রোবাস আজকে দুপক্ষকে মারধর করেছে জনতা। এদিকে আজ এনসিপি নেতাদের নরসিংদী পথসভায় ভয়াবহ অবস্থা হয়। আওয়ামী লীগ নেতা কর্মীরা জেগে উঠে তুলপাড় কাণ্ড করে। গোপালগঞ্জ থেকেও খারাপ অবস্থা, সেখানে সবকিছু দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে। এর জবাব নাহিদ কিভাবে দেবে? আজকে ছাইরা দেমা কান্দে বাঁচি অবস্থা। দুজন উপদেষ্টার সঙ্গে দেখা করেছি, তারা উল্টা বলছে আমরা আর পারছি না। শেষ রক্ষা যে হচ্ছে না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস উপলব্ধি করতে পেরেছেন। এখন তার মুখ্য হয়ে দাঁড়িয়েছে উভয় সংকটের মধ্যে থেকে তিনি কাকে বেছে নেবেন। এনসিপি নামক যে রাজনৈতিক দলটি জন্ম থেকেই মৃত্যুর দিকে ঢলে পড়ল, সেটা নিয়ে তিনি আর কোনো আশা রাখছেন না। এনসিপি সম্পর্কে বিদগ্ধজনদের মন্তব্য, এমনকি যারা শেখ হাসিনার বিরুদ্ধে খুব সোচ্চার ছিলেন। এবার সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রকারান্তরে আমাদের ৭১কে, আমাদের মুক্তিযুদ্ধকে খাটো করার ধৃষ্টতা দেখালেন। দীর্ঘদিন সরকারে থাকা আওয়ামী লীগ সরকার পতনের পর একটা নাম সারা বাংলাদেশের মানুষের কাছে অলিয়া উলিয়া দরবেশের মতন মূল্যায়ন হয়েছিল, নামটা ছিল সমন্বয়ক। কিন্তু গেল কয়েক মাসে এই সমন্বয়কদের বিভিন্ন চাঁদাবাজি, ইউনূস সরকারকে চিপায় ফেলে রাখা, এইভাবেই হুমকার দিচ্ছিল এনসিপি নেতারা ৬৪ জেলায় গিয়ে গিয়ে, এবং অনেক জায়গায় তারা কঠিন বিপদের মুখেও পড়েছিল। দর্শক শ্রোতা, গোপালগঞ্জে তাদের সাথে কি হয়েছিল আপনারা দেখেছেন। তারপরে কক্সবাজারেও তাদের উপর আক্রমণ করা হয়েছিল। ঠিক যেমনি তারা ৬৪ জেলায় গিয়ে তারা কিন্তু এইটা স্বীকার করে যে আমাদের বিরুদ্ধে অনেকে অনেক ষড়যন্ত্র করতেছে, আমাদেরকে অনেকে আক্রমণ করার চেষ্টা করতেছে। এবং আজকে কিন্তু তাদের পথসভা নরসিংদীর মধ্যে রয়েছে এবং তারা অনেক বক্তব্য দেয়। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই তাদের সাথে কি হচ্ছে রাজপথে, এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার তিনি কি বলতেছেন। অন্যদিকে আপনারা এইটা জানেন, দেশের মধ্যে 11 দিনের জন্য একটা জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সবাই যাতে শান্ত থাকে, এবং পুলিশ, সেনাবাহিনী সবাই কিন্তু বাংলাদেশের মধ্যে, মানে সারা বাংলাদেশের মধ্যে তারা টহল দিচ্ছে দেশকে শান্ত রাখতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এই জায়গায় এনসিপি নেতা কর্মীদের অবস্থা, দেশের অবস্থা সবকিছু দেখতে পারবেন। শেষ রক্ষা যে হচ্ছে না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস উপলব্ধি করতে পেরেছেন। এখন তার মুখ্য হয়ে দাঁড়িয়েছে উভয় সংকটের মধ্যে থেকে তিনি কাকে বেছে নেবেন। এনসিপি নামক যে রাজনৈতিক দলটি জন্ম থেকেই মৃত্যুর দিকে ঢলে পড়ল, সেটা নিয়ে তিনি আর কোনো আশা রাখছেন না। এনসিপি সম্পর্কে বিদগ্ধজনদের মন্তব্য, এমনকি যারা শেখ হাসিনার বিরুদ্ধে খুব সোচ্চার ছিলেন, তারা এনসিপি সম্পর্কে যে সকল মন্তব্য করছেন সেগুলি ডক্টর ইউনূসের অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, তার ভাতিজা অপূর্ব জাহাঙ্গীর বিভিন্নভাবে অতি গোপনে তাকে সরবরাহ করছেন। সেখানে নাকি এভাবে ফুটে উঠছে যে এনসিপিকে কেউ বলছেন ন্যাশনাল চিলড্রেন পার্টি, কেউ বলছেন ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, কেউ ন্যাশনাল নগদ চাঁদা পার্টি, নানাভাবে অভিহিত করেছেন তাদের কৃতকর্মের কারণে। এবং তারা কাউকে সম্মান না দিয়ে যে দাম্ভিকতা, বিভিন্ন রকম আচার আচরণ করেছে এসব কারণে, এবং বিশেষ করে তাদের যে অর্থলিপ্সতা, হঠাৎ করে উত্থান, বিশাল কিছু হওয়া, তত্ত্বকথা দিয়ে শেষ পর্যন্ত তার বিপরীত কর্মকাণ্ড করা, এটা নিয়ে ভীষণভাবে ইমেজ সংকটে এনসিপি যে গান কেস, লস্ট কেস, এটা ডক্টর ইউনূস উপলব্ধি করতে পেরেছেন। বিশেষ করে এনসিপির প্রধান যিনি, নাহিদের বাবার অফিস খুলে চাঁদাবাজি করা, কমিশন নেওয়া, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া যিনি সবচেয়ে পাওয়ারফুল মিনিস্ট্রি, দুটো মিনিস্ট্রির দায়িত্বে, তার এপিএস এর অর্থ কেলেঙ্কারি, নিজে এয়ারপোর্টে আর্মস নিয়ে যাওয়া এবং বিভিন্নভাবে তার তদবির বাণিজ্য, এলাকায় সন্ত্রাস করায়, কুমিল্লায় ব্যাপক শত শত মানুষ স্লোগান দিয়ে তার পদত্যাগ দাবি করছে এবং খুব খারাপ ভাষায় স্লোগান দিয়ে বলছে বাপে পুতে মিল্লা দেশটা খাইল গিল্লা। এবং এলাকায় একজন শিক্ষয়িত্রীর গগন বিদারী যে আর্তনাদ, সেখানে যে নির্যাতন, সেখানের যে হত্যাকাণ্ড, তার জন্য আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে অভিযুক্ত করা হচ্ছে। আবার পণ্ডিত হিসাবে পরিচিত, তাদের কাছে যিনি মাস্টার মাইন্ড হিসাবে দাবিদার, মাহফুজ আলম, তাকে নিয়ে বিতর্ক প্রথমে তিনি সৃষ্টি করলেন। ৭১ কার কি ভূমিকা ছিল এটা বলার পর যখন জামাত বা স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে যারা ছিল তারা ক্ষুব্ধ হয়ে গেল, তখন এক বিব্রতকর অবস্থায় নতুন করে সংযুক্ত হয়েছে তার ভাইয়ের অ্যাকাউন্টে সিডনিতে বিপুল পরিমাণ টাকা যাওয়া সম্পর্কিত একটি ফেসবুকের স্ট্যাটাস বনিয়ামিন নামক এক ব্যক্তি দিয়েছেন। সেটা নিয়ে আর একটা পর্যায়ে, এক পর্যায়ে তিনি
মাহফুজ আলম তিনি তার পূর্বের বিভিন্ন মন্তব্যের ভাষা ব্যবহারের ক্ষেত্রে দুঃখ প্রকাশ করেছেন। তিনি এখন তথ্য সম্প্রচার উপদেষ্টা। অন্যান্য যারা এই এনসিপির নেতৃবৃন্দ মাসুদ থেকে শুরু করে অন্যান্যরা হঠাৎ করে বিশাল বড়লোক হয়ে যাওয়া, বাড়িতে বিল্ডিং করা, কেউ 300 গাড়ি নিয়ে সমবিহারে যাওয়া এবং তাদের রাজনৈতিক কর্মসূচিতে সাজোয়া সেনাবাহিনীর যানবাহন ব্যবহার করা, সেখানে র্যাব, পুলিশ, বিজিবি, প্রশাসনকে ব্যবহার করা, এত কিছু করেও যখন তাদের কোনো সুফল দেখা যাচ্ছে না, তখন এই চ্যাপ্টারটাকে ডক্টর ইউনূস এখন অ্যাবান্ডেন্ড চ্যাপ্টার হিসেবে ঘোষণা করেছেন। যদিও প্রকাশ্যে তিনি বলছেন না, কারণ কৃতজ্ঞতা বলতে তো একটা জিনিস থাকে। তিনি তো উচ্ছ্বসিত এদেরকে বলছিলেন তার নিয়োগকর্তা মানে মনিব, আর মনিব আর চাকর একটা দায় দায়িত্ব বোধ তো থাকে। দ্বিতীয় সমস্যার মুখোমুখি তিনি বুঝছেন। 11টি দেশে তিনি সফর করেছেন। সফর থেকে আসার পরে বাংলাদেশের গণমাধ্যম এবং কিছু জ্ঞানপাপী সাংবাদিক বুদ্ধিজীবীরা বিশাল করে সংবাদ এবং টেলিভিশনের আলোচনায় নিয়ে আসছিলেন। এর জবাব নাহিদ কিভাবে দেবে? আজকে ছাইরা দেমা কান্দে বাঁচি অবস্থা। দুজন উপদেষ্টার সঙ্গে দেখা করেছি, তারা উল্টা বলছে তারেক নির্বাচন নিয়ে কথা বলো, আমরা আর পারছি না। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তাদের বিরুদ্ধে কথা বলো। আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা নিজেরাও এই ধরনের চাঁদাবাজি, এই ধরনের লুটপাট, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এগুলোর সঙ্গে জড়িত। সচিবালয়ে 3 কোটি টাকার চেক পাওয়া গিয়েছিল। সেই তদন্তের জন্য 2 জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা আজকে সেই প্রায় 10 মাস পরে আমি জিজ্ঞাসা করছি যে সেই তদন্তের আপডেট কি? সময় নিয়েছিলেন 7 দিন, কেন? তাহলে এই আসিফ, এই যে নাহিদ চলে গেছে, নাহিদ এখন উপদেষ্টা থেকে চলে গিয়ে এখন নিজের সরকারের বিরুদ্ধে কথা বলে। আমার প্রশ্ন যে নাহিদ সরকারে থাকা অবস্থায় কি করেছিল এবং তার বিরুদ্ধে যে চাঁদাবাজি, তার বিরুদ্ধে যে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, এর জবাব নাহিদ কিভাবে দেবে? নাহিদ নতুন বাংলাদেশ তৈরি করতে চায়। সে দায়িত্ব পেয়ে কত শতাংশ নতুন বাংলাদেশ তৈরি করেছে? কতটুকু পেরেছে? ইন্টারনেটের সেবার মান বলেন, ইন্টারনেটের দাম বলেন, কোন জায়গায় সে আমাদেরকে ভালো কিছু উপহার দিতে পেরেছে? তো এটাই ছিল আপনার সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলার। আমরা সারা বাংলাদেশের নাগরিক সহ সবাইকে একটা কথা বলতে চাই যে আমাদের এই গণ অভ্যুত্থানে আপনারা যে আবেগ নিয়ে নেমে আসলেন, আমরা যে আবেগ নিয়ে নামলাম, আমি যে গুলিবদ্ধ হলাম, আমরা যে কারাবন্দী হলাম, আমরা কি এই ছোট ছোট বাচ্চা ছেলে পেলেকে তাদেরকে বিরামহীন চাঁদাবাজি এইসব করার জন্য আমরা দিয়েছি? আজকে যুগান্তরে একটা পোল হয়েছে, সেই পোলে 81% মানুষ মনে করে যে সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। 81% মানুষ। অথচ এই 81%, তার মানে 19% মানুষ মনে করে চাঁদাবাজিতে জড়িত না। এই পারসেপশনটাই ঠিক এখন থেকে 10 মাস আগে কি ছিল, যে 19% মানুষ এদেরকে পছন্দ করে না আর 81% মানুষ এদেরকে পছন্দ করে। এই যে ঘুরে গেল, এই যে আমরা আন্দোলনকারীরা যে অজনপ্রিয় হইলাম, আমাদের জুলাই যে কলঙ্কিত হলো, এর জন্য দায়ী কে? খুব সুন্দর করে ডক্টর ইউনূস স্যার এদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। এই ক্ষমতার যে অপব্যবহার, এর দায় ওনাকে নিতে হবে। এবং আজকে ছাইরা দেমা কান্দে বাঁচি অবস্থা। 2 জন উপদেষ্টার সঙ্গে দেখা করেছি, তারা উল্টা বলছে তারেক নির্বাচন নিয়ে কথা বলো, আমরা আর পারছি না। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তাদের বিরুদ্ধে কথা বলো। আমি বললাম, স্যার বলেন কি ষড়যন্ত্র হচ্ছে? তো এই হলো সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া বিষয়। আরেকটা বিষয়, জানে আলম অপু ও এখনো কেন গ্রেপ্তার হয়নি? হ্যাঁ, কত বড় এদের হিম্মত দেখেন। এরা বলে যে আমি এখনো গ্রেপ্তার হই নাই, আমি চাঁদাবাজি করি নাই। অথচ যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হলো, ওইখানে 2 জনের মধ্যে একজন হলো জানে আলম অপু। ওই চেহারাটা একটু অন্ধকার দেখা যাচ্ছিল, ওই ফাঁকে সে বুঝতে পারছে, মনে করছে যে আমাকে তো কেউ চিনতে পারে নাই। কিন্তু জানে আলম অপু আগে ছাত্র অধিকার পরিষদে ছিল, আমরা তো চিনি এরে। এবার সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রকারান্তরে আমাদের 71কে, আমাদের মুক্তিযুদ্ধকে খাটো করার ধৃষ্টতা দেখালেন। তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কথা বলতে গিয়ে বারবার 71কে ছোট করছেন। তিনি কি বলেছেন? তিনি বলছেন শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করেনি। কি উদ্দেশ্যে বলছেন, কেন বলছেন, কাদেরকে খুশি করতে তারা এই ধরনের কথা বারবার বলছেন, তা আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় নিশ্চয়ই। তারা শেখ হাসিনার বিরুদ্ধে যা ইচ্ছে বলতে পারেন, তার কারণ তারা নিজেরাই এখন মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিষদ বর্গ, এটাই তো একটা অন্যতম রাজনৈতিক দলে পরিণত হয়েছে, সেই জায়গা থেকে তারা বলতে পারেন। কিন্তু কেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে টার্গেট করে বারবার 71কে খাটো করা হচ্ছে?
ডক্টর আসিফ নজরুল বলছেন, মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহতদের গুলি করে মেরে ফেলা, নিরস্ত্র মানুষকে গুলি করে মারা, আপনারা বলতে পারেন 25শে মার্চ কাল রাতে হয়েছে, কিন্তু ওটা তো অন্য দেশের বাহিনী, আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি তারপর। মানে পাকিস্তানিরা যে বর্বরিচিত হত্যাকাণ্ড নৃশংসতা ঘটিয়েছে তার আকারটা প্রকারান্তরে ছোট করে দেখানোর একটা চেষ্টা। তিনি বলছেন 1971 ও 2024 সালের দুই ঘটনার পার্সপেক্টিভ আলাদা। 1971 সালে মৃতদেহ পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই। 1971 সালে একজন গুলি খেয়েছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সেই অবস্থায় তাকে গুলি করেছে, কোনো মুক্তিযোদ্ধার এমন কোনো বর্ণনা আমি পড়ি নাই বা ফুটেজে দেখি নাই। অন্যরকম নৃশংস থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতা করেনি পাকিস্তানিরা, করেনি হানাদার বাহিনী, করেনি। কি ভয়ঙ্কর ধৃষ্টতা! মানে ডক্টর আসিফ নজরুলকে নিয়ে কথা বলতে গিয়ে এখন আমাদের ইতিহাসের দিকে ফিরে যেতে হবে, তাকে উদ্দেশ্য করে আমাদের যে ভয়াবহ অভিজ্ঞতাগুলো আমাদের পূর্বপুরুষের সেগুলো তুলে ধরতে হবে। এত কিছু দরকার নেই। প্রথম প্রশ্ন হচ্ছে যে কিসের সঙ্গে তিনি কি তুলনা করছেন? আবারও সেই 71-এর উপরে 24কে স্থান দেওয়ার একটা চেষ্টা। কি বলছেন এই ভদ্রলোক? 71-এর বর্বরতার সঙ্গে 24-এর কথিত বর্বরতা তিনি মিলাচ্ছেন। 24-এ অবশ্যই অনেক ধরনের নৃশংসতা ঘটেছে, তারা কতটুকু করেছে সেটুকু বলা হয় না কেন? কেন 5 আগস্ট পরে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেটুকু উল্লেখ করা হয় না? কেন জাতিসংঘের যে হিসেব 1400 মানুষ সেটিকে শুধুমাত্র 5 আগস্টের আগে অভ্যুত্থানের হত্যাকাণ্ড বলে চালিয়ে দেওয়া হয়? সব বাদ দিলাম, এগুলো পুরো কথা। তিনি যে 71-এর ভয়াবহতা 24-এর এই নৃশংসতা কিংবা হত্যাযজ্ঞের সঙ্গে মেলাচ্ছেন, মানে আমরা তাকে জ্ঞান পাপী বলবো না কি বলবো? তার পড়াশোনার সীমাবদ্ধতা নিয়ে তো আমাদের এখন প্রশ্ন যাচ্ছে। তেমন কিছু না। আমাদের মুক্তিযুদ্ধের উপরে ইতিহাস ভিত্তিক যে বইগুলো রচিত হয়েছে, 2-4টে বই পড়লে তো এনাফ, আর কিছু লাগে না। ডক্টর নীলিমা ইব্রাহিমের আমি বিরামরা বলছি, এই বইটা যে কেউ পড়ে দেখতে পারেন। কয়েকজন নারী ধর্ষিত হওয়ার যে ঘটনাগুলো বর্ণিত হয়েছে বইতে, যে কটা কেস স্টাডি করেছেন নীলিমা ইব্রাহিম, তার ইচ্ছে ছিল আমি বিরামরা বলছি বইটার 2য় খণ্ড লেখার, কিন্তু এই বইয়ের মুখবন্ধে তিনি বলছেন যে আমি এই ঘটনাগুলো স্টাডি করতে গিয়ে, ধর্ষিতা নারীদের তাদের ইন্টারভিউ করতে গিয়ে আমি নিজেই মেন্টালি ডিসঅর্ডার্ড হয়ে পড়ি। মানে সরকারে থাকা আওয়ামী সরকার পতনের পর একটা নাম সারা বাংলাদেশের মানুষের কাছে অলিয়া উলিয়া দরবেশের মতন মূল্যায়ন হয়েছিল, নামটা ছিল সমন্বয়ক। কিন্তু গেল কয়েক মাসে এই সমন্বয়কদের বিভিন্ন চাঁদাবাজি, নীরবে পয়সা টয়সা কামানো, প্রকাশ্যে মামলা বাণিজ্য, হুমকি ধামকি, প্রশাসনকে চাপ দেওয়া, ইউনূস সরকারকে চিপায় ফেলে রাখা, এরকম অনেক কর্মকাণ্ডের অভিযোগ মিলেছে। কথায় আছে, হাতি যদি গাতাত পরে ব্যাঙ্গেও ঠ্যাং মেলে, আর এই ব্যাঙ্গের নাম হচ্ছে আজকের দিনে, আপনারা গত কয়েকদিন যাবত আমি নিউজগুলো করতে পারছি না, আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ, রিক্সা চালকের ছেলে, পাকা বাড়ি, কোটি টাকার গাড়ি, তার বাড়ি থেকে 2-2.5 কোটি টাকার চেক, ব্যাংকে লক্ষ লক্ষ টাকার লেনদেন, নানান অভিযোগের সত্যতা ইতিমধ্যে মিলেছে। তবে নতুন কিছু অভিযোগ আছে তার বিরুদ্ধে। অপরদিকে মাহফুজের বাইরে লইয়া লাড়াচাড়া চলে অস্ট্রেলিয়াতে। যাই হোক, আমাদের আলোচনার বিষয়ে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ রাতারাতি পয়সার মালিক হয়েছে। গেল কয়েকদিন যাবত তার বিভিন্ন দুর্নীতি নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে, এরই মাঝখানে সাংবাদিক জাওয়াদ নির্ঝর তিনি একটা প্রতিবেদন প্রকাশ করেছেন তার ফেসবুকে। আশ্চর্য হয়ে যাবেন, ভাল লাগলে শেয়ার করতে পারেন। রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে 60 থেকে 70 লক্ষ টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ। এছাড়া তার বাসা থেকে 2,25 লাখ টাকার চেক এবং প্রায় 20 লাখ টাকার এফডিআর উদ্ধার করেছে পুলিশ। এই সমন্বয়করা বাংলাদেশকে নাকি মানে অন্য জায়গায় নিয়ে যাবে, চাঁদাবাজি নিয়ে কথা বলা, দিনরাত লোল ফেলা, এই সমন্বয়কদের চাঁদাবাজির নমুনা আস্তে আস্তে সারা জাতি দেখছে। আর আমার মনে হয় যে 1 বছরের আগেই এই সমন্বয়ক শব্দটা পাবলিক এখন পাইলে কানের নিচে হালকা হালকা বাজাইতে চায়, কারণ এরা যখন ধরা খায় এরা হেরে চাপায়, এরে চাপায়। তো সাংবাদিক নির্ঝর যে তথ্যগুলো দিচ্ছেন, আলোচিত চাঁদাবাজ রিয়াদের বাসায় অভিযানে যা যা পাওয়া গেল, সমন্বয় পরিচয় দিয়ে গেল কয়েকদিন আগে গুলশানের চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এই রিয়াদ। তো গতকাল রাত 11টা পর্যন্ত পুলিশ নাকি রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়েছে। 2,25 লাখ টাকার একটি চেকের সন্ধান পেয়েছে এবং আগামী মাসের 2 তারিখে মানে আগস্টের 2 তারিখে এই চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল। টাকার সূত্র উল্লেখ করে জাওয়াদ নির্ঝর বলছেন যে 5 কোটি টাকার মানে গুলশানে আওয়ামী লীগ নেতার বাসায় যে 5 কোটি টাকার লেনদেনের বক্তব্য ছিল, সেই চুক্তির 2,25 লাখ টাকা লেনদেনের চেক ছিল রিয়াদের ঘরে। এফডিআর এবং ব্যাংক সম্পর্কে আপনার এই সাংবাদিক লিখেছেন,
পুলিশ তার ঘর থেকে অন্তত 10টি এফডিআর এর কাগজ পেয়েছে, যেগুলোতে সর্বনিম্ন 2 লাখ টাকা করে রাখা আছে। গেল কয়েক মাসে রিয়াদের একটি বেসরকারি অ্যাকাউন্টে 60 থেকে 70 লাখ টাকার লেনদেনেরও প্রমাণ পেয়েছে পুলিশ। গতকাল রিয়াদের বাসায় এই অভিযান হলেও এখনো অফিসিয়ালি পুলিশ কোনো বক্তব্য দেয়নি। তবে পুলিশের সমর্থিত সূত্র অভিযান এবং উপরের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তার মানে ঘটনা ঘটছে। শাস্তি কি হওয়া উচিত? রেস কোর্সে নিয়ে ঝুলাই দেওয়া উচিত। কেন বলে ভাই, এর আগে কি দেশে চাঁদাবাজি করে? আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু বা এনসিপি নেতাকর্মীরা তারা যে বিভিন্ন পদযাত্রা করতেছে এবং দেশের মধ্যে যে অনেক নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, এইগুলো নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।